উপন্যাসটি শুরুর আগে একটি ঘোষণা দিচ্ছি। আপনাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গল্পতরু অডিও বুকের সাথে আমরা নতুন একটি ইউটিউব চ্যানেল চালু করেছি, গপ্প আর যুক্তিতক্ক। এই ইউটিউব চ্যানেলটিতে আপনারা বিভিন্ন গল্প উপন্যাসের শ্রুতি নাটক শুনতে পাবেন। আপনারা এখন থেকে গল্পতরু অডিও বুকের সাথে শ্রুতি নাটকও শুনতে পাবেন গপ্প আর যুক্তিতক্ক চ্যানেলে। বাংলা ভাষাভাষীর লেখকদের গল্প উপন্যাস নিয়ে শ্রুতি নাটক শুনবেন আমাদের এই গপ্প আর যুক্তিতক্ক চ্যানেলে, যেখানে আপনারা শুধু গল্প শুনবেন না, তার সাথে থাকছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট। একটা সম্পূর্ণ নাটক শুনতে যেমন লাগে ঠিক তেমনটাই শুনবেন আমাদের এই শ্রুতি নাটক চ্যানেলটিতে। সো দেরি করবেন না, গপ্প আর যুক্তিতক্ক চ্যানেলটির লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং উপভোগ করুন গপ্প আর যুক্তিতক্কের শ্রুতি নাটকগুলি। ধন্যবাদ। গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের একটি সায়েন্স ফিকশন, অনন্ত নক্ষত্রবিথি। পড়ছি এর দ্বিতীয় পর্ব। প্রচণ্ড অস্বস্তির মধ্যে জেগে উঠলাম। কিছু একটা হয়েছে। কি হয়েছে বুঝতে পারছি না। কোনো দুঃস্বপ্ন দেখেছি? মনে করতে পারছি না। হয়তো দেখেছি। দুঃস্বপ্ন প্রায় সময় মনে থাকে না, কিন্তু তার প্রভাব মানুষকে দীর্ঘ সময় পর্যন্ত আচ্ছন্ন করে রাখে। ঘড়ির দিকে তাকালাম। ঘড়িতে সময় দেখাচ্ছে 336.7252। এই ঘড়ি আমার কাছে এখনো অর্থহীন। শুধু জানি এই ঘড়ি মহাকাশযানের সময় বলছে। 336.7252 ঘন্টা আগে মহাকাশযান যাত্রা শুরু করেছে। যাত্রা শুরুর সময় ছিল 0 ঘন্টা। এখানে আরও দুটি ঘড়ি আছে। একটিতে দেখানো হচ্ছে পৃথিবীর সময়। সেখানে সময় প্রসারণ বা ডায়ালেশনের ব্যাপারগুলি হিসাবের মধ্যে ধরা আছে। আমি সেই হিসাব বুঝি না, অবশ্যই বোঝবার চেষ্টাও করি না, কারণ ঘড়ির সময় বোঝা বা বোঝার চেষ্টা করা এখানে অর্থহীন। যেই মুহূর্তে হাইপার স্পেস ড্রাইভ দেওয়া হবে, সেই মুহূর্তেই সময় অদ্ভুতভাবে জট পাকিয়ে যাবে। সেই জটের অর্থ উদ্ধার করা মানুষের পক্ষে এখনও সম্ভব হয়নি। আমি বিছানা ছেড়ে নামলাম। তৃষ্ণা পেয়েছিল। কয়েক ঢোক পানি খেলাম। অস্বস্তিটা কমল না, বরং বেড়ে যেতে লাগল। যেন বিরাট কিছু হতে যাচ্ছে, ভয়ঙ্কর কিছু। নিজেকে একটু হালকা হালকাও লাগছে। কৃত্রিম উপায়ে মহাকাশযানে মধ্যাকর্ষণ শক্তি তৈরি করা হয়। এখানে ওজন শূন্যতা নেই, কিন্তু নিজেকে হালকা লাগছে কেন? আমি সুইচ টিপে তিশকে ডাকলাম। উদ্বিগ্ন গলায় বললাম, কিছু হয়েছে নাকি তিশ? তিশ বলল, কি হবে? আমার কি কারণে যেন খুব অস্বস্তি লাগছে। এরকম সবারই মাঝে মাঝে লাগে। একে বলে গতিজনিত শারীরিক বিপর্যয়। আমাদের গতিবেগ এখন 0.43 সি, অর্থাৎ আলোর গতিবেগের প্রায় 43%। গতিবেগ যখন 0.60 সি হবে বা তার চেয়ে বেশি হবে, তখন শারীরিক বিপর্যয় শুরু হবে। হার্টবিট দ্রুত কমতে থাকবে, ব্লাড প্রেশার কমবে, বিপাক প্রক্রিয়া ব্যাহত হবে এবং গায়ের তাপমাত্রা প্রায় 7 ডিগ্রির মতো কমে যাবে। তবে ভয়ের কিছু নেই, ওষুধপত্রের ভালো ব্যবস্থা আছে। আমি কি তোমার জন্য ডাক্তার রোবটকে খবর দেব? না, আমাদের এই ডাক্তার রোবট মনোবিশ্লেষণের ব্যাপারেও একজন বিশেষজ্ঞ। আমার মনে হয় তোমার উচিত তার সঙ্গে কথা বলা। তুমি বিদায় হও। তিশকে বিদায় দিয়ে আমার অস্বস্তি আরও দ্রুত বাড়তে লাগল। যতই সময় যাচ্ছে ততই বাড়ছে। এই প্রথমবার মনে হলো আমরা একটা চূড়ান্ত বিপর্যয়ের দিকে এগুচ্ছি। কোনো এক আকর্ষণী শক্তির মধ্যে পড়ে গেছি, যার শক্তি অকল্পনীয়। আমার মনে হলো মহাকাশযানের প্রতিটি পরমাণুর ওপর এই শক্তির অশুভ ছায়া পড়েছে। এই শক্তি যেন নিয়তির মতো অমোঘ। এর হাত এড়াবার কোনো উপায় নেই, অথচ মহাকাশযানের সব কিছুই স্বাভাবিকভাবে চলছে বলে মনে হচ্ছে। আমার মাথার উপর বিন্দুর মতো একটা আলো জ্বলছে, যার মানে মহাকাশযানে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। প্রতিটি যন্ত্র ঠিকমতো কাজ করছে। তা তো হতে পারে না। আমি নিজের ঘর ছেড়ে বেরোলাম। হল ঘরে মিনিট খানেক কিংবা তার চেয়েও কিছু কম সময় দাঁড়িয়ে ভাবলাম কি করা উচিত। একবার মনে হলো আমার কিছুই করার নেই, যা হবার হোক। আমি বরং আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ি। এই ভাবনা দীর্ঘস্থায়ী হলো না। আমি রওনা হলাম জন বরগের ঘরের দিকে। আগে থেকে যোগাযোগ না করে তার ঘরে যাবার নিয়ম নেই, কিন্তু ততটা সময় মনে হচ্ছে আমার হাতে নেই। আমি কি আসতে পারি জন বরগ? এক মুহূর্তের জন্য জন বরগের চোখে বিরক্তির ছায়া পড়ল। তিনি সেই বিরক্তি মুছে ফেলে বললেন, নিশ্চয়ই,
যদিও মহাকাশ নীতিমালায় আপনি তা পারেন না, তবে সব নীতিমালা সবসময় প্রযোজ্য নয়। আপনি কেমন আছেন? ভালো। বসুন, মহাকাশের দৃশ্য দেখুন। আমি বেশিরভাগ সময় ভিউ প্যানেলের সামনে বসে কাটাই। বাইরের ছবি দেখতে দেখতে মাঝে মাঝে আমার মাথা খারাপের মতো হয়ে যায়। আমি একটা বিশেষ ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। বলুন। আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে বিরাট একটা বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছি। খুবই স্বাভাবিক ব্যাপার। মহাকাশযানের গতিবেগ আলোর গতিবেগের 40%-এরও বেশি। সেই বেগ ক্রমেই বাড়ছে। এই অবস্থায় শারীরিক কিছু অসুবিধা দেখা দেয়, এবং তখন যা করতে হয় তা হচ্ছে একজন ডাক্তারের কাছে যেতে হয়, মিশন প্রধানের কাছে নয়। আপনি যা ভাবছেন তা নয়। আমার মনে হচ্ছে প্রচণ্ড শক্তিধর কিছু তার দিকে আমাদের টানছে। এর শক্তি অকল্পনীয়, সীমাহীন। আমার মনে হচ্ছে একে এড়াবার মতো ক্ষমতা আমাদের নেই। জন বরগ হেসে ফেললেন। একজন বয়স্ক লোকের মুখে শিশুদের মতো কথা শুনলে আমরা যেরকম করে হাসি, অবিকল সেরকম প্রশ্রয় মাখানো হাসি। জন বরগ হাসতে হাসতেই বললেন, মহাকাশযান সম্পর্কে আপনার কোনো ধারণা নেই বলেই এরকম উদ্ভট কথা আমাকে বলতে এসেছেন। আমি কোনো উদ্ভট কথা বলছি না। আপনি খুবই উদ্ভট কথা বলেছেন এবং তা বুঝতে পারছেন না। ইএসপি ক্ষমতা বা ওই জাতীয় হাবিজাবি আমাকে বলতে আসবেন না। মহাকাশযান ইএসপি ক্ষমতার ওপর চলে না, চলে বৈজ্ঞানিক সূত্র এবং তথ্যের ওপর। আপনার জানা নেই যে এই মহাকাশযানের এক পাশ দূরত্ব পর্যন্ত যে কোনো জায়গার অতি সূক্ষ্মতম পরিবর্তনের হিসেবও রাখা হয়। ধরা যাক কোনো কারণে আমরা একটা নিউট্রন স্টারের কাছাকাছি চলে এলাম। নিউট্রন স্টারের মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে দানবীয় শক্তি, কিন্তু এই শক্তিও আমাদের কিছু করতে পারবে না, কারণ হাইপারস্পেস ড্রাইভ ক্ষমতা সম্পূর্ণ প্রতিটি মহাকাশযানের আছে গ্র্যাভিটি ফ্লাস্ক তৈরির ক্ষমতা। এই গ্র্যাভিটি ফ্লাস্কের কারণে আমরা শুধু নিউট্রন স্টার নয়, ব্ল্যাক হোলের খপ্পর থেকেও নির্বিঘ্নে বের হয়ে আসতে পারি। এখন কি আপনার মনের অস্বস্তি দূর হয়েছে? না। এখনও যদি অস্বস্তি দূর না হয়, তাহলে আমাদের কিছু করার নেই। আপনি ডাক্তার রোবটের সঙ্গে যোগাযোগ করুন। সে আপনাকে ট্রাঙ্কুইলাইজার ধরনের কিছু দেবে, তাই খেয়ে শুয়ে পড়ুন। আমি নিজের ঘরে চলে এলাম। তার ঠিক সঙ্গে সঙ্গে মাথার ওপরের নীল বাতি নিভে গেল। সেখানে জ্বলল হলুদ বাতি, যার মানে সতর্ক অবস্থা। হলুদ বাতির দিকে তাকিয়ে থাকতে থাকতেই লাল বাতি জ্বলল। লাল বাতি মানে হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি। আমি নিশ্চিত জানি এই লাল বাতি নিভে গিয়ে দুটি লাল বাতি জ্বলবে, যার মানে চরম বিপজ্জনক পরিস্থিতি। তারপর জ্বলবে তিনটি লাল বাতি, যার অর্থ আমরা চরম বিপর্যয়ের সম্মুখীন। ইন্টারকমে কম্পিউটার সিডিসির ধাতব গলা শোনা গেল। সে অত্যন্ত স্পষ্ট করে যে সংবাদ দিল তা হচ্ছে, বিপজ্জনক পরিস্থিতির উদ্ভব হয়েছে। আমরা অজানা একটি শক্তিশালী আকর্ষণী বলয়ের ভেতর পড়ে গিয়েছি। আকর্ষণী শক্তির ধরন, গতি প্রকৃতি সম্পর্কে পূর্ণ তথ্য আমাদের কাছে নেই বলে ঠিক এই মুহূর্তে কিছু করা যাচ্ছে না, তবে অতি দ্রুত তথ্য সংগ্রহ করা হচ্ছে। মিশন প্রধান জন বরগ একটি জরুরি সভা ডেকেছেন। সভা এক্ষুনি শুরু হবে। সেই সঙ্গে মিশন প্রধান জন বরগ মহাকাশযানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আমার বক্তব্য শেষ হল। আমি সভাকক্ষের দিকে এগুলাম। ঘর ছেড়ে যাবার আগে শেষবারের মতো তাকালাম। আমি জানি এই ঘরে আর ফিরে আসব না। কেমন যেন মায়া লাগছে। অল্প কিছুদিন মাত্র কাটিয়েছি, অথচ তাতেই কেমন মায়া জন্মে গেছে। ঘরে লাল বাতি এখনও জ্বলছে, একটি মাত্র বাতি। দ্বিতীয় এবং তৃতীয় বাতিটি এখনও জ্বলেনি, তবে জ্বলবে। আমি তার রক্তের প্রতি কণিকায় অনুভব করছি। তীস এসে দাঁড়িয়েছে আমার পাশে। সে বিষণ্ণ গলায় বলল, সভা শুরু হয়ে গেছে, আপনার যাওয়া দরকার। আমি হালকা গলায় বললাম, কি হবে সভায় গিয়ে? তীস ক্লান্ত গলায় বলল, মনে হচ্ছে কিছু হবে না। ঠিক তখন দ্বিতীয় লাল বাতিটি জ্বলল। এর মানে চরম বিপজ্জনক পরিস্থিতি। জন বরগ শান্ত মুখে বসে আছেন। তার চোখে মুখে উদ্বেগের চিহ্ন মাত্র নেই, যেন কিছুই হয়নি। তিনি সাধারণ একটি সভায় এসেছেন, রুটিন কাজ। এরকম একটি সভায় আমি আগে একবার উপস্থিত ছিলাম। সেই সভার সঙ্গে আজকের সভার আমি কোনো প্রভেদ দেখছি না। উদ্বেগের কিছু ছাপ আমি ইনোর চোখে মুখে দেখছি। সে দ্রুত চোখের পাতা ফেলছে, কিছুক্ষণ পরপর ঢোক গিলছে। জন বরগ কথা বলা শুরু করলেন, শান্ত স্বর। আমি মনে মনে এই মানুষটির সাহসের প্রশংসা করলাম। এই মানুষটির স্নায়ু খুব সম্ভব ইস্পাতের তৈরি। বন্ধুগণ, দুটি লাল বাতি জ্বলেছে।
কাজেই পরিস্থিতি কি সেই ব্যাখ্যার কোনো প্রয়োজন দেখছি না। তবুও কিছু ব্যাখ্যা করছি, কারণ এই মুহূর্তে আমাদের কিছু করার নেই। এই মহাবিপদে আমাদের যারা সাহায্য করতে পারে তারা ক্লান্তিহীন কাজ করে যাচ্ছে। তারা হচ্ছে সেন্ট্রাল কম্পিউটার CDC-10 এবং সাহায্যকারী কম্পিউটার CDC-7। জরুরি পরিস্থিতির কারণে হিসাব নিকাশের কিছু অংশ T100 রিজার্ভ কম্পিউটার করে দিচ্ছে। ব্যাপারটা কি হলো বলি। আমরা হঠাৎ করে একটা অকল্পনীয় আকর্ষণী শক্তির কেন্দ্রবিন্দুতে পড়ে গিয়েছি। এই আকর্ষণী শক্তির উৎস কোথায় আমরা জানি না। শুরুতে মনে হচ্ছিল আমরা একটি কৃষ্ণ গহ্বরে পড়ে গেছি, কিন্তু এটি কৃষ্ণ গহ্বর নয়। আমাদের চারপাশে কিছুই নেই, অথচ এই মহাশূন্য অতি তীব্র শক্তিতে আমাদের আকর্ষণ করছে। শক্তির পরিমাণ 10^11g থেকে 10^27g। সমুদ্র তরঙ্গের মতো এটা বাড়ছে এবং কমছে। মনে হচ্ছে আমরা একটা স্পাইরেলের ভেতরে ঢুকে পড়েছি এবং সোজাসুজি অগ্রসর হচ্ছি। স্পাইরেলের এক একটা বাহুর কাছাকাছি আসা মাত্র আকর্ষণী শক্তি বেড়ে যায়, আবার বাহু অতিক্রম করা মাত্র কিছুটা কমে যায়। ইনো বলল, এর থেকে বেরোবার জন্যে আমরা কি করছি তা কি জানতে পারি? অবশ্যই জানতে পারেন। আমি CDC-7কে সভা শুরু হবার আগেই বলে রেখেছি এই বিষয়ে কথা বলবার জন্যে। CDC সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করল। এর গলার স্বরে কোনো ধাতব ঝঙ্কার নেই। সে কথা বলছে অনেকটা পুরুষালী গলায়, মাঝে মাঝে থামছে, আবার শুরু করছে। থামাটা ইচ্ছাকৃত, আমাদের সমস্ত ব্যাপারটা আত্মস্থ করবার জন্যে সময় দিচ্ছে। সম্মানিত অভিযাত্রী, খুবই দুঃসময় আপনাদের সঙ্গে কথা বলছি। অল্প সময় আমি বক্তব্য শেষ করতে চাচ্ছি। সেই কারণে কোনো কিছুই পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হবে না। আমরা বেকায়দায় পড়ে গেছি, কারণ ব্যাপারটা আচমকা ঘটেছে। প্রচণ্ড শক্তিশালী নিউট্রন স্টার কিংবা ব্ল্যাক হোল মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। মহাকাশযানের অতি উন্নত সেন্সর অনেক দূর থেকে তাদের অস্তিত্ব টের পায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এখানে তা সম্ভব হয়নি, কারণ আচমকা আমরা একটি স্পাইরেলের ভেতরে পড়ে গেছি এবং আমরা এগিয়ে যাচ্ছি কেন্দ্রবিন্দুর দিকে। এইসব ক্ষেত্রে মহাকাশযানের দিক পরিবর্তন করা হয় এবং শক্তিশালী গ্র্যাভিট্রন ফ্লাস্ক ব্যবহার করা হয়। দিক পরিবর্তন আমরা ঠিকই করতে পারছি, তবে গ্র্যাভিট্রন ফ্লাস্ক ব্যবহার করতে পারছি না, কারণ অল্টারনেটিং চৌম্বক ক্ষেত্রে গ্র্যাভিট্রন ফ্লাস্ক কাজ করে না। আমরা মহাকাশযানের গতিবেগও কমাতে পারছি না, কারণ এই মুহূর্তে মহাকাশযানের গতিবেগ 0.622c, আলোর গতিবেগের শতকরা 62 ভাগেরও বেশি। এই গতিবেগ কমিয়ে শূন্যতে নিয়ে আসতে আমাদের সময় লাগবে 112.70 ঘন্টা। এত সময় আমাদের হাতে নেই। ফ্লাইট ইঞ্জিনিয়ার ব্যানেফো ঠান্ডা মাথায় বললেন, একটি হাইপার স্পেস ডাইভ দিলে কেমন হয়? ওই ব্যাপারে কি চিন্তাভাবনা করা হয়েছে? হ্যাঁ, হয়েছে এবং এখনও হচ্ছে। হাইপার স্পেস ডাইভ দিতে হলে গতিবেগ 0.82c প্রয়োজন। সেই গতিবেগ এই মুহূর্তে আমাদের নেই। থাকলেও আমরা হাইপার স্পেস ডাইভ দিতে পারতাম না, কারণ আমাদের গ্র্যাভিট্রন ফ্লাস্ক কাজ করছে না। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি যে 1.2g আকর্ষণীয় শক্তির মধ্যেও হাইপার স্পেস ডাইভ দেওয়া যায় না। হাইপার স্পেস ডাইভ দেওয়ার মুহূর্তে মহাকাশযানকে পুরোপুরি নিরপেক্ষ বলয়ে থাকতে হয়। ম্যানোফো বললেন, আমি তা জানি। পরিস্থিতি আমাকে অন্যভাবে চিন্তা করতে বাধ্য করছে। আমি জানতে চাচ্ছি আমাদের পরিকল্পনা কি? কোনো পরিকল্পনা নেই। কি অদ্ভুত কথা! পরিকল্পনা নেই মানে কি? আমরা কিছুই করব না? আমাদের এখন একমাত্র কাজ হচ্ছে যেসব তথ্য জোগাড় হয়েছে সেসব পৃথিবীতে পাঠানো, যাতে পৃথিবীর মানুষ সেখানে কি ঘটল তা বুঝতে পারে। এর ফলে তারা ভবিষ্যতের মহাকাশযানগুলিকে এই পরিস্থিতি সামলাবার মতো করে তৈরি করবে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পৃথিবীতে তথ্য পাঠানোর ব্যাপারটি আমরা চমৎকারভাবে সম্পন্ন করছি। শেষ মুহূর্ত পর্যন্ত তা করা হবে। ইনো বলল, আমাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যতের কথা আমরা বলি না, আমরা বলি বর্তমান। আমাদের বর্তমানটাই বা কি? ভালো নয়। ভালো নয় মানে কি? ভালো নয় মানে খারাপ, খুবই খারাপ। উদ্ধার পাওয়ার সম্ভাবনা কত? আমাদের কাছে যা তথ্য আছে
তার থেকে মনে হয় সম্ভাবনা 0.037। সম্ভাবনা নেই বলেই ভালো। আমি তাকালাম জন বরগের দিকে। জন বরগ তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকেই দেখছেন। চোখে চোখ পড়া মাত্র তিনি অল্প হাসলেন, তারপর বললেন, এটা কাজ করলে কেমন হয়? আপনারা নিশ্চয়ই জানেন অত্যন্ত দামি একটি শ্যাম্পেনের বোতল এই মহাকাশযানে আছে। বোতলটি নেওয়া হয়েছিল অন্য গ্যালাক্সিতে পদার্পণের উৎসব উদযাপনের অংশ হিসেবে। এখন দেখতে পাচ্ছি সেই সম্ভাবনা 0.037। কাজেই আমি প্রস্তাব করছি বোতলটি এখনই খোলা হোক। কারো আপত্তি থাকলে হাত তুলে জানাতে পারেন। কেউ হাত তুলল না। তেমন কোনো বাড়তি উৎসাহ কারো মধ্যে লক্ষ্য করলাম না। সবাই গ্লাস হাতে নিল মোটামুটি যন্ত্রের মতো, যেন নিয়ম রক্ষা করছে, মিশন প্রধানের হুকুম পালন করছে। জন বরগ গ্লাস হাতে উঠে দাঁড়ালেন এবং মোটামুটি নাটকীয় ভঙ্গিতে বললেন, আপনারা বোধহয় জানেন না, একজন অসাধারণ ইএসপি ক্ষমতাসম্পন্ন মানুষ আমাদের মধ্যে আছেন, যিনি এই মহাবিপদের কথা প্রায় 66 মিনিট আগে টের পেয়েছিলেন। আমি তখন তার কথায় তেমন গুরুত্ব দিইনি, এখন দিচ্ছি। এখন আমি তার কাছ থেকে জানতে চাচ্ছি আমাদের ভবিষ্যৎ কি, তার ইএসপি ক্ষমতা কি বলছে। আমি উত্তর দেবার আগেই 3 নম্বর লালবাতি জ্বলে উঠল, চরম বিপর্যয়ের শেষ সংকেত। তার পরপরই মহাকাশযানের কৃত্রিম মধ্যাকর্ষণ ব্যবস্থা নষ্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে প্রথম স্তরে ভয়াবহ বিস্ফোরণ হল। এর মধ্যেই আমি মিশন প্রধান জন বরগের গলা শুনলাম, আসুন আমরা এই বিপর্যয়ের নামে মদ্যপান করি। তার কথা শেষ হল না। তৃতীয় স্তরে আরেকটি বিস্ফোরণ হল। আগুনের নীল শিখা মুহূর্তের মধ্যে আমাদের গ্রাস করল। এর পরের কথা আমার আর কিছু মনে নেই, মনে থাকার কথাও নয়। অন্ধকার, গাঢ় অন্ধকার, আলো ও শব্দহীন অনন্ত সময়ের জগৎ। আমার কোনো রকম বোধ নেই, বেঁচে আছি কিনা তাও বুঝতে পারছি না। এটা কি মৃত্যুর পরের কোনো জগৎ, অন্য কোনো জীবন? আমার মধ্যে সর্বশেষ স্মৃতি যা আছে তা হচ্ছে একটি বিভীষিকার স্মৃতি। চারদিকে লেলিহান শিখা। গ্যালাক্সি 2 নামের অসাধারণ মহাকাশযানটি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সব স্মৃতি তো এইখানেই শেষ হয়ে যাবার কথা, কিন্তু তারপরেও মনে হচ্ছে চেতনা বলে একটা কিছু এখনো আমার মধ্যে আছে। সব শেষ হয়নি, কিংবা শেষের পরেও কিছু আছে। আমি চিৎকার করতে চাই, কোনো শব্দ হয় না। হাত পা নাড়তে গিয়ে মনে হয় আমার হাত পা বলে কিছু নেই। চারদিকে সীমাহীন শূন্যতা। আমার চেতনা শুধু আছে, আর কিছুই অবশিষ্ট নেই। তা কি করে হয়? অন্ধ ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলে। আমি প্রাণপণ শক্তিতে চিৎকার করতে যাই, তখন মনে হয় কেউ একজন যেন আমাকে ভরসা দেয়। আমি তার কণ্ঠ শুনতে পাই না, উপস্থিতি বুঝতে পারি না, কিন্তু তবুও মনে হয় কেউ একজন পরম মমতায় আমাকে লক্ষ্য করছে, বলছে, ধৈর্য ধরো, সহ্য করো, আমি আছি, আমি পাশেই আছি। কে? তুমি কে? ধৈর্য ধরো, সহ্য করে যাও। আমি কি জীবিত না মৃত? সহ্য করো। কি সহ্য করব? আমার তো কোনো শারীরিক কষ্ট হচ্ছে না। শরীর বলে কি আমার কিছু নেই? ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়তে বলছো কেন? আমি কি জেগে আছি? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। দীর্ঘ ঘুম, নিরবচ্ছিন্ন ঘুম। তুমি কে? আমি কোনো জবাব পাই না। তখন মনে হয় সমস্তটাই কি কল্পনা? তাই বা হবে কি করে? আমি কল্পনা করছি কিভাবে? একজন মৃত মানুষ কি কল্পনা করতে পারে? কিভাবে করে? কল্পনা ছাড়া সে কি অন্য কিছু করতে পারে না? আমার বাকি জীবন কি কল্পনা করে করেই কাটবে? অযুত নিযুত লক্ষ কোটি বছর ধরে আমার কাজ হবে শুধু কল্পনা করা, অনন্ত মহাশূন্যে ঘুরে বেড়ানো। আমি কি তাই করছি? ঘুরে বেড়াচ্ছি মহাশূন্যে। কোনো কুলকিনারা পাই না। এক সময় যে চেতনা অবশিষ্ট আছে তাও লোপ পায়। গভীর ঘুমে তলিয়ে পড়ি। আমার মনে হয় অনন্তকাল কেটে যায় ঘুমের মধ্যে। আবার ঘুম ভাঙে। আমি ভয়ে ভয়ে বলি, কে? কোনো শব্দ হয় না। চারদিকে দেখি ঘন অন্ধকার। ক্ষীণস্বরে বলি, আমি কোথায়? আবার আগের মতো কেউ আমাকে ভরসা দেয়,
তার কথা শুনতে পাই না, তাকে দেখতে পাই না, কিন্তু অনুভব করি সে বলছে, ভয় নেই, কোনো ভয় নেই। কে? তুমি কে? ধৈর্য ধরো, সহ্য করে যাও, আমরা তোমার পাশেই আছি। তোমরা কারা? সময় হলেই জানবে। কখন সময় হবে? হবে, শিগগিরই হবে। ঘুম এবং জাগরণের আরও কয়েকটি চক্র পার হতে হবে। আমার সঙ্গীরা কোথায়? এর কোনো জবাব পাওয়া যায় না। আমার চেতনা আবার আচ্ছন্ন হয়ে যায়। কি ভয়ঙ্কর জটিলতা! আমি কাতর কণ্ঠে বলি, অন্ধকার সহ্য করতে পারছি না, আলো চাই, সামান্য কিছু আলো। ধৈর্য ধরো, সহ্য করে যাও, অপেক্ষা করো। আমি অপেক্ষা করি। অপেক্ষা করতে করতেই হয়তোবা নিযুত লক্ষ কোটি বছর পার হয়ে যায়। কিন্তু কে জানে, এই জগতে হয়তো সময় বলে কিছু নেই। হয়তো আমার মৃত্যু হয়েছে, মৃত্যুর পর নতুন একটি অবস্থায় আমি আছি। এই অবস্থায় শরীর নেই, পঞ্চ ইন্দ্রিয়ের কিছুই নেই, আছে শুধু চেতনা। এই চেতনা নিয়ে আমি ভেসে আছি অনন্ত মহাশূন্যে। আমার চারপাশে বিপুল অন্ধকার, নৈশব্দের ভয়াবহ মহাশূন্য। আমি মনে হচ্ছে বেঁচেই আছি, মনে হচ্ছে বলছি, কারণ আমি পুরোপুরি নিশ্চিত নই। বড় রকমের একটা জট কিভাবে যেন লেগে আছে, জট খুলতে পারছি না। হয়তো পাগল টাগল হয়ে গেছি, কোনো ইন্দ্রিয় ঠিকমতো কাজ করছে না, কিংবা মৃত মানুষদেরও হয়তো চেতনা বলে কিছু আছে। অদ্ভুত সব দৃশ্য সে দেখে এবং অদ্ভুত সব শব্দ সে শোনে। যেসব ঘটনা এ পর্যন্ত ঘটেছে আমি সেসব সাজাতে পারছি না। মহাকাশ যানে করে যাচ্ছিলাম, গন্তব্য অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ। একটা দুর্ঘটনা ঘটল, ভয়াবহ দুর্ঘটনা। তারপর আমার আর কিছু মনে নেই। দুর্ঘটনায় আমার জীবনের রীতি হয়ে যাবার কথা, তাও হলো না। মনে হলো খানিকটা চেতনা অবশিষ্ট আছে। মাঝে মাঝে কে যেন আমায় সান্ত্বনা দেয়, বলে, ধৈর্য ধরো, আমরা আছি। কে বলে? জানতে পারি না, কারণ চারদিকে গাঢ় অন্ধকার। এখন অন্ধকার নেই, আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে যা দেখছি তা বিশ্বাস করে উঠতে পারছি না। মনে হচ্ছে যে জট লেগেছে তা কোনোদিন খুলবে না, কারণ আমি চারপাশে দেখছি আমার পরিচিত জগৎ। আমার অ্যাপার্টমেন্টের 7 তলার ঘর। কোচকানো বিছানার চাদরের এক কোণায় কফির দাগ লেগে গিয়েছিল, সেই দাগও আছে। বাথরুমের শাওয়ারটা নষ্ট, সবসময় ঝিরঝির করে পানি পড়ে, এখনও পড়ছে, শব্দ শুনছি। খাটের পাশে শেলফে অনেকগুলি বই। মেঝেতে একটা পেপার ব্যাগ বই পড়ে আছে, নাম দি ওরিওনা, ভৌতিক উপন্যাস। কিনে এনেছিলাম, কিন্তু এক পৃষ্ঠাও পড়িনি। খুব নাকি চমৎকার বই। নিকি পড়েছে, তার ধারণা এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বই। অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে আসবার সময় বইটি যেখানে ছিল সেখানেই আছে। আমার জন্যে এর চেয়ে বড় বিশ্ব অপেক্ষা করছিল। বইটি হাতে নিয়ে পাতা উল্টে দেখি প্রতিটি পৃষ্ঠা সাদা। শেলফের বইয়েরও একই অবস্থা, বেশিরভাগ বইয়েরই সব পৃষ্ঠা সাদা। অবশ্য কিছু কিছু বই পাওয়া গেল যেগুলিতে লেখা আছে। একটি বইয়ের 30 পৃষ্ঠা পর্যন্ত লেখা, বাকি পাতাগুলি সাদা। এর মানে কি? আমি জানলার পাশে এসে দাঁড়ালাম। কি অদ্ভুত কাণ্ড! জানলার পাশে ঘন অন্ধকার, কিছুই নেই। আমার এই ঘরটি ছাড়া ব্রহ্মাণ্ডে যেন আর কিছু নেই। এর কোনো মানে হয় না। এটা গভীর রাত হলেও বাইরের লোকজন চলাচল করবে, স্ট্রিট লাইট জ্বলবে, কিন্তু এটা রাত নয়, কারণ আমার ঘরে বাতি জ্বলছে না। অথচ ঘরের ভেতর দিনের মতো আলো। আমার খাটের তেরছা করে সূর্যের আলো পড়েছে, অথচ বাইরে কোনো সূর্য নেই। আমি উঁচু গলায় বললাম, এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? কেউ আমার কথার জবাব দেবে ভাবিনি, কিন্তু জবাব পেলাম। কোনো শব্দ হলো না, অথচ পরিষ্কার বুঝলাম কেউ একজন বলছে, তোমার ঘরটি কি আমরা ঠিকমতো তৈরি করিনি? আমি চেঁচিয়ে বললাম, কে? তুমি কে? আমি কে তা জানতে পারবে, তার আগে বলো কেমন বোধ করছো? আমি কি বেঁচে আছি? নিশ্চয়ই বেঁচে আছো। তোমাকে বাঁচিয়ে তুলতে খুবই কষ্ট করতে হয়েছে। তোমার বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গই নতুন করে তৈরি করতে হয়েছে।
এটা তেমন কোনো জটিল ব্যাপার নয়, তবুও খুব ক্লান্তিকর দীর্ঘ ব্যাপার। আমি আমার চারপাশে যেসব দেখছি তা কি আমার কল্পনা, না সত্যি সত্যি দেখছি? যা দেখছ সত্যি দেখছ। এইসব জিনিসের স্মৃতি তোমার মস্তিষ্কের কোষে, যাকে তোমরা বলো নিউরন, সেখানে ছিল। আমরা তা দেখে দেখেই তোমার চারপাশের পরিবেশ তৈরি করেছি। তুমি একটু আগেই লক্ষ্য করেছ কিছু কিছু বইয়ের সব পাতা সাদা। ওই বইগুলি তুমি পড়নি, কাজেই তোমার মাথায় কোনো স্মৃতি নেই। আমরা যে কারণে লেখা তৈরি করতে পারিনি, যেসব বই পড়েছ তার স্মৃতি তোমার আছে, কাজেই সেসব তৈরি করা হয়েছে। আমি কি বলছি বুঝতে পারছ? না, পারছি না। ধীরে ধীরে বোঝাই ভালো। তোমার মস্তিষ্ক এখনো পুরোপুরি সবল হয়নি, আরও কিছু সময় যাক। তোমরা কে? এখনো বুঝতে পারছ না? না, বুঝবে, সময় হলেই বুঝবে। আমার সঙ্গীরা কোথায়? সবাই ভালো আছে। ৩০ নামের একটি রোবট ছিল, তাকেও ঠিকঠাক করা হয়েছে। তোমরা কি বুদ্ধিমান কোনো প্রাণী? প্রাণী বলতে তোমরা যা বোঝো, আমরা সেরকম নই। আমাদের জন্ম মৃত্যু নেই। তা কি করে হয়? কেন হবে না? একটি আংটির কথাই ধরো, আংটিটির কোনো শুরু নেই, আবার শেষও নেই, তাই নয় কি? তোমরা দেখতে কেমন? এই প্রশ্নের জবাব আমরা জানি না। আমরা লক্ষ্য করেছি দেখার ব্যাপারটিতে তোমরা খুব জোর দিচ্ছ। এই ব্যাপারটা কি সেই সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট নয়। এখন তুমি বিশ্রাম নাও। আমার চারদিকে অন্ধকার হয়ে গেল। মুহূর্তের মধ্যে পরিচিত ঘর অদৃশ্য, চারপাশে অন্ধকার, গাঢ় অন্ধকার। আমি ঘুমিয়ে পড়লাম, কিংবা আমার চেতনা বিলুপ্ত হল। কি হলো ঠিক জানি না। মানুষের বিস্মিত হবার একটা সীমা আছে। সীমা অতিক্রম করবার পর সে আর কোনো কিছুতেই বিস্মিত হয় না। আমার বেলাতেও তাই হয়েছে। বিস্মিত হবার ক্ষমতা অতিক্রম করেছি। চোখের সামনে যা দেখছি তাতে আর অবাক হচ্ছি না। আমার জীবন এখন দুটো ভাগে ভাগ হয়ে আছে, নিদ্রা এবং জাগরণ। গভীর ঘুমে আচ্ছন্ন থাকছি, আবার জেগে উঠছি, যাচ্ছি বিশেষ বিশেষ পরিবেশে। অকল্পনীয় সব দৃশ্য দেখছি, কিন্তু এখন আর অবাক হচ্ছি না। এই মুহূর্তে আমার জাগরণকাল চলছে। আমি এখন আছি একটা ছোট্ট কাঠের ঘরে, পুরনো ধরনের ঘর। পাহাড়ি অঞ্চলে অনেক আগের পৃথিবীর মানুষরা যেরকম ঘর বানাত, অবিকল সেরকম লক কেবিন। একটি জ্বলন্ত ফায়ার প্লেস আছে, বড় বড় কাঠের গুঁড়ি ফায়ার প্লেসে ফুটছে। ঘরে পোড়া কাঠের ঝাঁঝালো গন্ধ। একটি মাত্র কাচের জানলা, জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। বাইরের অঞ্চলটি কোনো পার্বত্য অঞ্চল নয়, সমভূমি। দিগন্ত বিস্তৃত বরফ ঢাকা মাঠ, আকাশ ধোঁয়াটে, প্রচুর তুষারপাত হচ্ছে। তুষার ঝড় শুরু হবার আগের অবস্থা। ফায়ারপ্লেসের সামনে একটি রকিং চেয়ারে বসে আছে ইনো। তার মুখ হাসি হাসি, মনে হচ্ছে তার আনন্দের সীমা নেই। ইনো আমাকে দেখে চেয়ার দোলানো বন্ধ করে রহস্যময় গলায় বলল, পরিবেশটা কেমন লাগছে বলুন তো, চমৎকার না? আমি কিছু বললাম না। ইনো হালকা গলায় বলল, আপনি মনে হচ্ছে মোটেই অবাক হচ্ছেন না। আপনার কাছে সবকিছুই মনে হয় বেশ স্বাভাবিক লাগছে। কথার পিঠে কথা বলতে ইচ্ছা করছে না, তবু বললাম, আপনি বেঁচে আছেন দেখে আনন্দ লাগছে। দুর্ঘটনার পর এই প্রথম সঙ্গীদের কোনো একজনের সঙ্গে দেখা হলো। ইনো বলল, আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে না আপনি আমাকে পেয়ে আনন্দে আটখানা হয়েছেন। কেমন কঠিন মুখ। বসুন আমার পাশে, গল্প করি। কে জানে, এখনই হয়তো সব অদৃশ্য হয়ে যাবে। বলতে বলতে সে শব্দ করে হাসল। আমি ইনোর পাশে বেতের নিচু চেয়ারটায় বসলাম। ফায়ারপ্লেসের আগুনের আঁচ এখন একটু বেশি, সরে বসলেই হয়, কিন্তু সরে বসতে ইচ্ছে করছে না। মাঝে মাঝে নিজেকে কষ্ট দিতেই বেশি ভালো লাগে। ইনো আবার দোল খেতে শুরু করেছে। মাথার দুপাশ থেকে দুটি লম্বা বেনি দুলছে। ইনোর মাথায় কখনো বেনি দেখিনি। সে এখানে চুল বেঁধে বেনি করেছে তাও মনে হয় না। তার গায়ের পোশাক, সাজসজ্জা সবই অন্য কেউ করে দিচ্ছে। ইনো কি ব্যাপারটা লক্ষ্য করছে? তার ভাবভঙ্গি দেখে তা মনে হয় না। চোখ হাতবোজা করে সে ক্রমাগত দোল খেয়ে যাচ্ছে। এই অবস্থাতেই সে নরম গলায় বলল, খুব ছোটবেলায় আমি একটা বই পড়েছিলাম। বইটার নাম হলুদ আকাশ। সেই বইয়ের নায়িকা একা একা একটা বাড়িতে থাকত, ফায়ারপ্লেসের সামনে রকিং চেয়ারে বসে দোল খেত। আমি তখন থেকেই একটা স্বপ্ন দেখতে শুরু করি। কি স্বপ্ন?
যেন আমি হলুদ আকাশ বইটির নায়িকা। নির্জন প্রান্তরের একটি লগ কেবিনে আমি আছি। ফায়ারপ্লেসে গনগনে আগুন, বাইরে তুষারঝড় হচ্ছে, প্রচণ্ড দুর্যোগ। ঝড়ের গর্জনে কান পাতা যাচ্ছে না, অথচ ঘরের ভেতর শান্তিময় একটা পরিবেশ। এখন যেরকম দেখছেন অবিকল সেরকম। এরা আমার স্বপ্নের কথা জানতে পেরে এরকম চমৎকার একটা পরিবেশ তৈরি করেছে। এরা মানে কারা তা তো বলতে পারবো না। যারা আমাদের বাঁচিয়ে তুলেছে তারা খুবই উন্নত কোনো প্রাণী, মহাশক্তিধর কেউ। তাদের সঙ্গে কি আপনার কোনো কথা হয়েছে? না, তবে তারা আমার মনের সব কথাই জানে এবং খুব ভালোভাবেই জানে। নয়তো এরকম চমৎকার পরিবেশ তৈরি করতে পারত না। আমি যা যা চেয়েছি সবই এখানে আছে। আপনি বলতে চাচ্ছেন আপনার কল্পনায় যা যা ছিল সবই এখানে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আপনি কি আমাকেও চেয়েছিলেন? তার মানে? এই ঘর তৈরি হয়েছে আপনার কল্পনাকে ভিত্তি করে। যদি তাই হয় তাহলে আমার উপস্থিতি ব্যাখ্যা করার উপায় কি? উপায় একটিই, ধরে নিতে হবে যে আপনার কল্পনায় আমিও ছিলাম। ইনো চেয়ার দোলানো বন্ধ করে বেশ কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইল। তারপর প্রায় বরফ শীতল গলায় বলল, আমার কল্পনায় আপনি ছিলেন না। আমি একা একা এরকম একটি ঘরে থাকার কথাই ভাবতাম। এটা আমার কিশোরী বয়সের কল্পনা। একজন কিশোরীর কল্পনার সঙ্গে হয়তো আপনার পরিচয় নেই। কিশোরীর কল্পনা সাধারণত নিঃসঙ্গ হয়। একজন কিশোরী কখনো কল্পনা করে না যে সে একজন পুরুষের সঙ্গে একটি নির্জন ঘরে রাত্রি যাপন করছে। আমি লক্ষ্য করলাম ইনো বেশ রেগে গেছে। তার গলার স্বর কঠিন, মুখে রক্ত চলে এসেছে। এই মেয়ে মনে হচ্ছে খুব অল্পতেই অপমানিত বোধ করে। আমাদের এখন যা অবস্থা তাতে এত সহজে অপমানিত বোধ করার কথা নয়। আমি বললাম, আপনি আমার কথা ভাবেননি, খুব ভালো কথা। রেগে যাচ্ছেন কেন? ইনো আগের মতো ঠান্ডা গলায় বলল, শুরুতে আপনার কথা আমি ভাবিনি, কিন্তু পরে ভেবেছি বলেই এরা আপনাকে এখানে এনেছে। কেন ভেবেছেন জানতে পারি? না, জানতে পারেন না। আমি হেসে ফেললাম। মেয়েটি কিশোরীদের মতো আচরণ করছে, অকারণে রাখছে। আমি বললাম, আপনি কি অনেকদিন ধরেই এখানে আছেন? হ্যাঁ, অনেক দিন। তবে ঘরটা সবসময় একরকম থাকে না, এক এক সময় এক এক রকম হয়। এরা আমার কল্পনা নিয়ে খেলা করে, মূল ব্যাপারটা ঠিক রেখে এক এক সময় এক এক রকম করে পরিবেশ তৈরি করে। চমৎকার ব্যাপার। আপনার মনে হয় বেশ মজা লাগছে? লাগারই তো কথা। যেখানে মরতে বসেছিলাম সেখানে দিব্যি বেঁচে আছি। যারা আমাদের বাঁচিয়েছে তাদের খুব খারাপ বলেও আমার কাছে মনে হচ্ছে না। আমাদের মোটামুটি সুখেই রেখেছে। আশা করা যাচ্ছে ভবিষ্যতেও রাখবে। ইনো বেশ শব্দ করে হাসল। তার সঙ্গে এর আগে একবার মাত্র আমার কথা হয়েছে। অল্প কিছু সময় কথা বলে একজন সম্পর্কে কিছু জানা যায় না। মানুষ অত্যন্ত রহস্যময় প্রাণী। তাকে বুঝতে হলে দীর্ঘদিন তার পাশাপাশি থাকতে হয়। ইনোর পাশাপাশি থাকার মতো সুযোগ আমার হয়নি। তবু আমার মনে হলো এই ইনো ঠিক আগেকার ইনো নয়। সূক্ষ্ম কিছু পরিবর্তন তার মধ্যে হয়েছে, যা আমি ধরতে পারছি না। তারা নানান রকম পরিবেশ তৈরি করেছে, পরিবেশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। যদি তাই হয় তাহলে মানুষ নিয়েও কি পরীক্ষা নিরীক্ষা করছে না? হয়তো এক একবার এক এক ধরনের ইনো তৈরি করছে, নষ্ট করে ফেলছে, আবার তৈরি করছে। আমি হালকা গলায় বললাম, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এরা আমাদের তৈরি করেছে। আপনি নিজে একজন জীববিজ্ঞানী। জীববিজ্ঞানী হিসেবে আপনি বলুন, তৈরি করার কাজটিতে তারা কেমন সফল? আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনাকে এরা নতুন করে তৈরি করেছে, কারণ ভয়াবহ দুর্ঘটনার পর আপনি এবং আমরা সবাই ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিলাম, তাই নয় কি? হ্যাঁ, তাই। যদি তাই হয়ে থাকে তবে আমাদের আবার তৈরি করার মতো জটিল কাজটি এরা চমৎকারভাবে করেছে। তবু আমার মনে হচ্ছে আমরা ঠিক আগের মতো নই। আপনার কি তা মনে হয় না? ইনো হেসে ফেলে বলল, আগে হচ্ছিল না, এখন হচ্ছে। আপনার বকবকানি শুনে মনে হচ্ছে। আপনার এরকম বকবকানির স্বভাব আগে ছিল না। ইনো খিলখিল করে হেসে উঠল। সেই হাসি আর থামতেই চায় না। হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল। সেই পানি সে মুছল না। চমৎকার ছবি। মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে ইচ্ছা করে। আমি মুগ্ধ বিস্ময়ে খানিক্ষণ তাকিয়ে রইলাম। ইনো বলল, এভাবে তাকিয়েছেন কেন? আমি বললাম, আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই পারেন, তবে প্রশ্নের উত্তর দেব কি দেব না তা আমার ইচ্ছা।
কি প্রশ্ন? কিশোরী বয়সে আপনি একটি উপন্যাস পড়েছিলেন, যে উপন্যাসের নায়িকা এরকম একটা লক কেবিনে একা একা থাকত, তাই না? হ্যাঁ। সেও কি মাঝে মাঝে খুব হাসত? হাসতে হাসতে তার চোখে পানি এসে যেত কি? হ্যাঁ। কেন জিজ্ঞেস করছেন? আপনিও অবিকল সেরকম করছেন। আপনার মানসিকতা ওই মেয়েটির মতো হয়ে গেছে, অর্থাৎ এরা আপনাকে বদলে ফেলেছে। তাতে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, তবে আমার কেন জানি মনে হচ্ছে এরা আমাদের নিয়ে খেলছে। একজন শিশুকে খানিকটা কাদা দিলে শিশুটি কি করে? এক এক সময়ে এক এক রকম খেলনা বানায়। কোনোটাই তার পছন্দ হয় না, ভাঙে এবং তৈরি করে। এরা শিশু নয়। না, তা নিশ্চয়ই নয়। এরা অতি উন্নত কোনো প্রাণী, তবে উন্নত প্রাণীর মধ্যেও শিশুসুলভ কিছু থাকে। তাতে অসুবিধা কি? আপনি ভুলে যাচ্ছেন কেন আমরা যে বেঁচে আছি তা সম্ভব হয়েছে এদের জন্যই। সত্যি কি আমরা বেঁচে আছি? তার মানে? আপনি একজন জীববিজ্ঞানী। আমরা বেঁচে আছি কিনা তা একমাত্র আপনার পক্ষেই বলা সম্ভব। বেঁচে থাকার একটি শর্ত হচ্ছে খাদ্য গ্রহণ। আপনি কখনো খাদ্য গ্রহণ করেছেন বলে কি আপনার মনে পড়ে? ইনো জবাব দিল না। তার ভ্রু কুঞ্চিত হল। আমি বললাম, আমার তো মনে হয় চারপাশে যা দেখছি সবই মায়া, এক ধরনের বিভ্রম। এরকম মনে হবার কারণ কি? আপনি রকিং চেয়ারে বসে দোল খাচ্ছেন, তাই না? আপনার গায়ে কি পোশাক? বিশেষ কোনো পোশাক নয়, সাধারণ স্কার্ট। কিন্তু আমি আপনার গায়ে কিছু দেখছি না। আমি দেখছি অত্যন্ত রূপবতী একজন তরুণী নগ্ন গায়ে রকিং চেয়ারে দোল খাচ্ছে। ইনো হক চকিয়ে গেল। আমি বললাম, এরা এইসব ছবি আমাদের মস্তিষ্কে তৈরি করছে। আমার তো মনে হয় আমরা দুজন পাশাপাশিও নেই। হয়তো ওদের ল্যাবরেটরির কোনো এক কোনায় আপনার মস্তিষ্ক পড়ে আছে, অন্য প্রান্তে আমারটা। ওরা আমাদের মস্তিষ্কের নিউরন নিয়ে খেলা করছে। ইনো চাপা গলায় বলল, আপনি কি সত্যি সত্যি আমার গায়ে কোনো কাপড় দেখতে পাচ্ছেন না? না। আমার তো মনে হয় আপনি সত্যি কথা বলছেন না, আমাকে ধাঁধায় ফেলে দেবার জন্যে বানিয়ে বানিয়ে বলছেন। আমি যে সত্যি কথা বলছি তা এক্ষুনি প্রমাণ করতে পারি। প্রমাণ করুন। আপনার শরীরের এক জায়গায় লাল রঙের 1 বর্গ সেন্টিমিটার আয়তনের একটা জন্মদাগ আছে। জায়গাটা হচ্ছে... থাক, আর বলতে হবে না, প্লিজ। আপনি এখন আর আমার দিকে তাকাবেন না, অন্যদিকে তাকিয়ে থাকুন। আপনার দিকে তাকালেও কোনো ক্ষতি নেই, কারণ আমরা যা দেখছি সবই মায়া, বিভ্রম। কোনোটাই সত্যি নয়। সত্যি হোক আর না হোক, আপনি আমার দিকে তাকাবেন না। আমি চোখ ফিরিয়ে নিলাম। ফায়ারপ্লেসের আগুন নিভে আসছে। কাঠের বড় বড় গুঁড়ি পুড়ে শেষ হয়েছে। শীত শীত লাগছে। বাইরে তুষার ঝড়ের মাতামাতি। দমকা হাওয়ায় জানলা কেঁপে কেঁপে উঠছে। ইনোর রকিং চেয়ার থেকে ক্যাচ ক্যাচ শব্দ আর শোনা যাচ্ছে না, অর্থাৎ তার দুলুনি বন্ধ হয়েছে। ঘরের আলো কমে আসতে শুরু করেছে। এটা কি শুধু আমার জন্যেই, নাকি ইনোর কাছেও এরকম মনে হচ্ছে? আমি ডাকলাম, ইনো। বলুন, শুনছি। আমি দেখছি ঘরের আলো কমে আসছে। আপনার কাছেও কি সেরকম মনে হচ্ছে? না। আপনার কাছে কি আলো ঠিকই আছে? হ্যাঁ, সব ঠিকই আছে। তার মানে এরা আমাকে এখান থেকে সরিয়ে দিচ্ছে। এখন হয়তো আমার বদলে অন্য কেউ আসবে। হয়তোবা। এতদিন মানুষ হিসেবে আপনারা অসংখ্য পরীক্ষা নিরীক্ষা করেছেন। এখন ওরা আমাদের নিয়ে পরীক্ষা করছে। আমরা ওদের কাছে মূল্যহীন গিনিপিগ ছাড়া আর কিছু নই। মূল্যহীন বলছেন কেন? উল্টোটাও তো হতে পারে। হয়তো আমরা খুবই মূল্যবান। মূল্যবান হলে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করত, তা কিন্তু করছে না। ওরা ওদের মতো কাজকর্ম করে যাচ্ছে, তাই নয় কি? হ্যাঁ। ইনো। বলুন, শুনছি, কিন্তু দয়া করে আমার দিকে তাকাবেন না। আপনি কি লক্ষ্য করেছেন যে এরা শুধু সুখের স্মৃতিগুলো নিয়ে খেলা করছে? আপনার জীবনের অনেক দুঃখময় ব্যাপার নিশ্চয়ই আছে, সেসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই। ওরা ইচ্ছা করলে ভয়ঙ্কর সব পরিবেশ তৈরি করতে পারত, পারত না? হ্যাঁ, পারত। তা কিন্তু ওরা করেনি। ইনো ক্লান্ত গলায় বলল, এখনও করেনি, ভবিষ্যতে হয়তো করবে। ইনোর কথা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গেই ঘর পুরোপুরি অন্ধকার হয়ে গেল। তন্দ্রা বা ঘুমের মতো কোনো একটা জগতে আমি চলে গেলাম, যে জগৎ সম্পর্কে আমার সামান্যতম ধারণাও নেই। শুনছিলেন হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন অনন্ত নক্ষত্রবীথি। পড়ছিলাম এর 2য় পর্ব।
সায়েন্স ফিকশনটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।